কাল বিএনপি সরকারের প্রথম বাজেট। বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বাড়ছে ব্যয়। অগ্রাধিকারে অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান। প্রগতিশীল ধারণাটি আছে সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। আমরা বলছি এটা প্রগতিশীল কর ব্যবস্থায় প্রত্যাবর্তন করার একটি চেষ্টা আমাদের থাকবে। সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কারণে বিএসএফ পিছু হটলেও আতঙ্ক কাটেনি। টহল জোরদার করেছে দুই বাহিনী। সাতক্ষীরা, জামালপুরে আজও পুশিনের চেষ্টা। ময়মনসিংহ স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত। উদ্ধার করতে গিয়ে দুর্ঘটনার শিকার রিলিফ ট্রেনও। ৩ ঘন্টা পর ময়মনসিংহ জামালপুর রুটে রেল চলাচল শুরু। আমি এখানে কেন আপনি জানেন না? আপনি এই ছলনাময় করলেন কেন? সামাজিক মাধ্যমে জিনের বাচ্চার অলৌকিক ক্ষমতার প্রচার চালিয়ে নাটোরের সক্রিয় ৩৭টি প্রতারক চক্র। প্রভাবশালীদের সহায়তায় হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে যশোরে ২৫০টি পরিবার। জলাবদ্ধতায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। স্থায়ী সমাধানে উদ্যোগ না নেয়ার অভিযোগ। কাজ চলমান অবস্থায় ঠিকাদার চলে গেছে, আর ঠিকাদার আর হাউজিং এর ভিতরে এই বিরোধ। খেলাধুলা করতে পারছি না, পানি অনেক বেশি বেড়ে গেছে। আছে দুর্গন্ধ, মশা, অনেক সমস্যা হচ্ছে আমাদের। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগামীকাল বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো সুপারিশ বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ বাড়ছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেয়া হলেও ২,৪৩,০০০ কোটি টাকার রেকর্ড ঘাটতি বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে। পরিচালনা ব্যয়ে ৬৭% অর্থ রাখা হচ্ছে। এছাড়া এডিপি, ঋণ এবং অগ্রিম এবং খাদ্য হিসেবে যাবে অর্থ। বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানের সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআরের উপর, তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ এবং অন্যান্য উৎস। বাজেট ভাবনা নিয়ে কথা বলতে আমরা সরাসরি যাচ্ছি রংপুরে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল মান্নান। মাজহার, আগামীকাল তো বিএনপি সরকারের প্রথম বাজেট ঘোষণা, তো সাধারণ মানুষের বাজেট ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানতে চাই। দর্শক দুঃখিত, আমরা মাজহারুল মান্নানের সংযোগটি পাইনি। আমরা এবার যেতে চাই নওগাঁয়। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। ছোটন, এবারের বাজেট নিয়ে আপনার জেলার মানুষের প্রত্যাশার বিষয়গুলো একটু জানতে চাচ্ছি। শফিক ছোটন, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে এবারের বাজেট নিয়ে আপনার জেলার মানুষের প্রত্যাশাগুলো একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বাজেট নিয়ে আসলে এই জেলার মানুষ পরিচিত নওগাঁ জেলা এবং নওগাঁর ১১টি উপজেলা বিস্তৃত একটি জেলা। এখানে মূলত কৃষিকে প্রাধান্য দিয়েই আসলে সবকিছু নির্ধারণ করা হয়ে থাকে। বাজেটেও কিন্তু সেদিকে তাকিয়ে থাকে এখানকার মানুষ। আমার সাথে একজন বিশ্লেষক আছেন, জয়নাল আবেদিন মুকুল। তিনি বরাবর এই বাজেট নিয়ে আমাদের সঙ্গে অবশ্য কথা বলেন। এবারের যে বাজেট প্রস্তাব করা হয়েছে তাতে করে কৃষির একটা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, সেটি কি যথেষ্ট মনে করছেন? বাংলাদেশে কৃষি যে ভূমিকা রাখছে, বিশেষ করে খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিতে,
সেই দিকটা বিবেচনা করে যদি আমরা বলি তাহলে অবশ্যই অপ্রতুল বরাদ্দ। কারণ আপনারা সবাই জানেন যে শুধুমাত্র কৃষি মন্ত্রণালয়ে গত বছরে বরাদ্দ ছিল 3.45% মোট বাজেটে, আর এইবার বরাদ্দ দেওয়া হয়েছে 3.07%। আয়তনে বেড়েছে, মানে কিন্তু আনুপাতিক হারে বাড়েনি। যেমন 552 কোটি টাকা গত বছর হচ্ছে, এবার বেশি বাড়ানো হয়েছে। সেই দিক থেকে যদি বিবেচনা করি তাহলে বাজেট কমে গেছে আর কি। এর বাইরে যদি প্রণোদনার কথা ধরেন, যে মানে আমাদের 17,000 কোটি টাকা, সেই 17,000 কোটি টাকাই রয়ে গেছে আর কি। অপরদিকে কৃষিতে যে ভূমিকা রাখতেছে, যেমন আমাদের 11% জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতেছে, আমাদের 45% মানুষ, শ্রমজীবী মানুষ এই কৃষি শ্রমের সঙ্গে যুক্ত, আবার অপরদিকে 7% কৃষি আবার রপ্তানিতে ভূমিকা রাখতেছে। সমস্ত কিছু মিলে বাংলাদেশের যে খাদ্য নিরাপত্তা এবং জাতীয় যে গ্রামীণ অর্থনীতি, সেখানে কৃষিকে ভূমিকা রাখছে। একটু ঘুরি দেখে আসি, তারপরে এনাকে ধরবো। তাহলে অবশ্যই এটা অপ্রতুল। সেই জায়গা থেকে আমরা মনে করি যে কৃষি খাতে কমপক্ষে বরাদ্দ দেওয়া উচিত। তাহলে বাংলাদেশে যে কৃষির যে ভূমিকাটা রাখছে সেটা অব্যাহত থাকবে। আপনি ইতিমধ্যে জানছেন যে ডিজেল এবং মানে জ্বালানির দাম বৃদ্ধির কারণে এবং আপনার হচ্ছে বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে কৃষিকে অর্থনৈতিকভাবে একটা চাপের মধ্যে পড়বে, চাপ পড়ে গেছে। মুকুল, আরেকটি বিষয় বলবেন যে কৃষিরই কোন জায়গাতে সরকারকে সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার? কৃষি খাতে মূলত সার, বীজ, কীটনাশকের যে দামটা সেটা কমানো উচিত। কৃষিতে যে উৎপাদিত যে পণ্য, সেই পণ্যের সঙ্গে কমপক্ষে উৎপাদন খরচের 40% দিয়ে আপনার হচ্ছে এটা হচ্ছে সংগ্রহ করা সরকারের উচিত। এবং আমাদের যে পচনশীল যে কৃষি পণ্যগুলো আছে সেইগুলো সংরক্ষণের জন্য, যেমন আমাদের শাকসবজিগুলো আছে, আলু আছে, এগুলো এবং সংরক্ষণাগার, আম, এগুলো গড়ে তোলা দরকার আর কি। মাছ রক্ষার জন্য এগুলো সংরক্ষণাগার গড়ে তোলা যদি যায় তাহলে কৃষকেরা অনেকটা উপকার পাবে। দুধ, আপনি জানেন যে ইতিমধ্যেই দুধে আমরা স্বয়ংসম্পদের কাছাকাছি চলে গেছি আর কি। সেখানে দুধে আমরা সমুদ্রের কাছাকাছি চলে গেছি আর কি। তো সেখানে দুধও যদি সংরক্ষণ করা যায়, এখানে কৃষকেরা 40 থেকে 48 টাকা কেজি দুধ বিক্রি করছে, সেটা কিন্তু বাজারে 80 থেকে 90 টাকা কেজি। সংরক্ষণ এবং হচ্ছে বিদেশে রপ্তানির উপর জোর দিতে হবে। সেই সাথে শুনছিলেন যে আসলে এখানকার মানুষ, বিশেষ করে যারা বিশ্লেষক, বিশেষ করে জয়নাল আবেদিন মুকুল যেটি বলছিলেন যে কৃষি খাতের বরাদ্দটা আরেকটু বাড়াতে হবে এবং সরকারকে সেদিকে নজর রাখতে হবে। পাশাপাশি কৃষির উন্নয়নে রপ্তানিমুখী পণ্যগুলোকে গুরুত্ব দিতে হবে, এমনকি কিন্তু বলছেন। শফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা আবারও যেতে চাই রংপুরে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল মান্নান। মাজহারুল মান্নান, আপনার এলাকার মানুষের প্রত্যাশা জানতে চাই বাজেট নিয়ে। যে বিষয়টি বলতে চাই যে যদি স্বাস্থ্য খাতের যে বিষয়টি আছে, আমরা স্বাস্থ্য খাত দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি মোটা দাগে বলেছেন যে তারা সাধুবাদ জানিয়েছেন 2-3টি বিষয়কে। সেটি হচ্ছে যে হার্টের রিং এবং চোখের যে লেন্সের উপর থেকে যে 10% ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের যে প্রস্তাব করা হয়েছে এবং কিডনি ডায়ালাইসিস সহ ফিল্টারের যে 5% আগামকর তুলে নেওয়ার যে কথা বলা হয়েছে, সেটিকে কিন্তু তারা বলছেন যে সেটা খুব ইতিবাচক। আমরা এই প্রসঙ্গে একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ডাক্তার মারুফ হুসাইন, আমরা আপনার সাথে কথা বলতে চাই যে একটু যে জিনিসটি জানতে চাই যে স্বাস্থ্য খাতের তো বাজেটটি আপনারা দেখেছেন প্রস্তাবিত, এটি কি মনে হয়েছে, আপনার কি পরামর্শ? পরামর্শ হচ্ছে যদিও এখানে 35,530 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে এবং এটা পূর্বের তুলনা যদিও বড়, কিন্তু এই বাজেটটু কতটুকু মানুষের গ্রামীণ পর্যায়ে এবং শহর পর্যায়ে আমরা এটা কতটুকু ঠিকমতো ব্যবহার হবে, এটাই মূলত এখানে দেখার বিষয়। কারণ এটা যদি সঠিকভাবে ব্যবহার হয় তাহলে এক ধরনের ব্যাপার, আর যদি সঠিকভাবে না হয় তাহলে পুরোটাই তো আগের মতোই চলে যাচ্ছে। কিন্তু আমরা দেখতেছি অনেকগুলো শুল্ক কমানো হয়েছে, এটাও ভালো, কিন্তু তারপরেও কিছু কিছু আরও যন্ত্রপাতি রয়েছে, যেমন বিশেষ করে অর্থোপেডিক সার্জারিতে অনেক কিছু ইমপ্ল্যান্ট করতে হয়, সেখানে কিছু যন্ত্রপাতি যাদের অনেক দাম, এগুলো যদি শুল্ক কমানো যায় রুগীদের দেখা গেলে এটাতে অনেক সাশ্রয় হবে। আমাদের দেশে বর্তমানে যেভাবে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সহ বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে রুগীদের অর্থোপেডিক প্রচুর রুগী, এদের যেহেতু এক একটা রুগীর জন্য অনেক ব্যয়বহুল, এগুলাকে যদি আমরা কমায় নিয়ে আসতে পারি যন্ত্রপাতির দাম থেকে শুরু করে সবকিছুতে, তাহলে আশা করা যায় এটা একটা ভালো উদ্যোগ হবে এবং এটা কমানোর আমি জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আমাদের আইসিইউ কিছু জিনিস আছে, ভেন্টিলেশনের ব্যাপার আছে, সেখানে আইসিইউ প্রচুর খরচ হয়। একটা রুগী যদি আইসিইউতে ঢুকে তার অনেক ধরনের বিভিন্ন খরচ থাকে, এখানে সরকারের একটা শুল্ক দেওয়ার ব্যবস্থা শুল্ক দিতে পারে এবং এখানে যন্ত্রপাতিগুলো বিদেশ থেকে যেগুলো ক্রয় করা হয় সেটার ব্যাপারে সরকার যদি নিজস্ব উদ্যোগ নেয় তাহলেও আশা করা যায় এখানে আমাদের যে রুগীরা একটা ভালো এখানে থেকে সেবা পেতে পারে।
আমরা আরেকটা জিনিস দেখতেছি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখানেও একটা ব্যয় থাকবে, কিন্তু এগুলো যেন সঠিকভাবে তদারকি করা হয় এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আদার যারা আছেন তাদের সবাই যদি তদারকি করা যায়। মান্নান, আমরা সাধারণ মানুষের কথাগুলো শুনছিলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জামালপুর ও সাতক্ষীরার সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা অব্যাহত, তবে তা প্রতিরোধ করেছে বিজিবি। সাতক্ষীরায় সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে নদীপথে 15 থেকে 20 জনকে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় তা সম্ভব হয়নি। এদিকে জামালপুরে সীমান্তের আলো নিভিয়ে 7 জনকে পুশিংয়ের চেষ্টা করলেও বিজিবির বাধায় পালিয়ে যায় 6 জন। এক বৃদ্ধ এখনও শূন্যরেখায় আটকে আছেন। সম্প্রতি শূন্যরেখায় সীমানা প্রাচীরের জন্য বিএসএফ এর মেহেরপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, লালমনিরহাট সহ দেশের উত্তরের কয়েকটি সীমান্ত দিয়ে জোর করে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর পশ্চিমের 300 কিলোমিটারেরও বেশি সীমান্ত এলাকায়। ভারতের বহিরাগত নাগরিকেরা বাংলাদেশে পার করে দিবে, আমরা তো এটা মানে নিতে পারবো না। এরা এখান থেকে জোর জব্বর সময়তে সীমা পার হয়ে আমার বাংলার এই রাস্তার মধ্যে আসি জোর জব্বরে এমনি এক কথা করে হামকি ধামকি করে। বিজিবি জনতার শক্ত প্রতিরোধের মুখে পিছু হটে বিএসএফ। 72 ঘন্টায় রাতের আধারে সরিয়ে নেয় শূন্যরেখায় ঠেলে দেয়া লোকজনকে। সেনায় আমরা অনেক তৎপরতা আছি এবং স্থানীয় জনগণও আমাদের অনেকটা সহযোগিতা করতেছে। ইনশাল্লাহ আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমাদের এপাশে কোনো ধরনের ভারতের নাগরিক বাংলাদেশে পুশিং করতে পারবে না। আমরা রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পরিস্থিতি নিয়ে দিল্লিতে নিয়মিত সীমান্ত সম্মেলনে অধিক গুরুত্ব পায় সীমান্ত পরিস্থিতি। দুদেশের আলোচনার পর সীমান্তে কমে আসতে থাকে উত্তেজনা। তারপরও দুর্গম এলাকায় দিন-রাত নজরদারি চালাচ্ছে বিজিবি, সাথে আছে স্থানীয় বাসিন্দারাও। বিজিবিকে আমরা কিছু দেখলে বিজিবিকে ফোন দেই, মোবাইল নাম্বার দিচ্ছে এবং কি আমরা বাসি দেই, তাহলে বিএসএফ বা যারা মনে করবে এখানে বিজিবি আছে তখন ওনারা চলে যায়। হাম এবং উপসর্গে থামছে না মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় হাম উপসর্গে ঢাকা, সিলেট এবং বরিশালে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম এবং উপসর্গে প্রাণ গেছে 68 জনের। হাসপাতালে আজ নতুন রোগী ভর্তি হয়েছেন 66 জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 256 রোগী। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রংপুর এবং খুলনার বিভিন্ন জেলার হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহে লাইনচ্যুত হয়। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারে গিয়ে লাইনচ্যুত হয় রিলিফ ট্রেনও। এক পর্যায়ে লাইনচ্যুত কামরা খুলে রেখে ঘটনাস্থলে পৌঁছে রিলিফ ট্রেন। ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি 3.5 ঘন্টা পর উদ্ধার হয়। পরে চালু হয় ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল। প্রায় 1 ফিটের মধ্যে 1.5 ফিট লাফায় উঠছে, উঠে ওখান থেকে কিছু দূর মানে 2-3 ফিট আইসা চাকাটা পড়ছে, তখন শব্দ বিকট শব্দ গাড়ি ভাঙা চুরি নিয়ে চলে যাইতেছে সামনের দিকে। আজ সকাল 9টায় এভাবেই দুর্ঘটনার কবলে পড়ে জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্রবেশের আগে শহরের ইটাখোলা বাইলেন এলাকায় ট্রেনের পাওয়ার কারের 4টি চাকা লাইনচ্যুত হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সামান্যর জন্যই উল্টে পড়ে নাই আর কি। যখন তাও আমাদের মনে হয় ড্রাইভারটা অনেক ভালো ছিল, অনেকটা রাস্তা উনি টেনে নিয়ে আসে, হঠাৎ করে এখানে ব্রেক করছে। বাচ্চারা নিয়ে দেখতে পাচ্ছি খুব কষ্ট। তো আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আজকে আমাদেরকে বড় একটা দুর্ঘটনা থেকে হেফাজত করছে। গতকালকে যখন এই ট্রেন দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে গিয়েছে তখনও সেম এরকমই ছিল, মানুষজন ভীত ছিল, এরকম রাস্তায় সমস্যা ছিল। খবর পেয়ে কেওয়াটখালীর লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে যাওয়ার সময় মেডিকেল গেট এলাকায় পৌঁছালে সেটিও লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত কামরা রেখে ঘটনাস্থলে পৌঁছায় রিলিফ ট্রেন। বৈরী আবহাওয়ায় চলে উদ্ধার কাজ। বেলা 12:30টার দিকে উদ্ধার হয় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি। কেন ঘটেছে আমাদের তদন্ত কর্মকর্তারা সবাই মিলে আমরা এটা চেক করব। এটা চেক করে কি কি কারণে ঘটতে পারে এটার তদন্ত শেষে আমরা বলতে পারবো।
লাইনচ্যুতের ঘটনায় বিভিন্ন স্টেশনে 4টি ট্রেন আটকা পড়ে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দিনের আলোতে দেখতে ৮-১০টা গ্রামের মতোই, কিন্তু রাত নামলে পাল্টে যায় নাটোরের চৌমোহন গ্রামের দৃশ্য। জিনের বাচ্চা, তান্ত্রিক আর অশরীরে আত্মার আনাগোনা শুরুর দাবি করা হয় গ্রাম জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ভুয়া ভিডিও ছড়িয়ে প্রবাসী সহ অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। মাটির মধ্যে জিনকে ধরে গলা পর্যন্ত পুঁতে রাখা হয়েছে। পাশে বসে তাকে ঝাড়ফুঁক দিচ্ছেন কবিরাজ, যে কিনা নিজেই জিনের একজন বাচ্চা। এই দৃশ্য ধারণ করেই ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিবারে কালো জাদুর প্রভাব, সন্তানের আরোগ্য লাভ থেকে শুরু করে নানা সমস্যা দূর করতে কথিত জিনের বাচ্চার শরণাপন্ন হন ভুক্তভোগীরা। ধাপে ধাপে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নেওয়া হয় লাখ লাখ টাকা। ওরাই আমার ব্রেন ওয়াশ করে ফেলাইছিল। ছেলে অসুস্থ, আমার বাড়িতে সবারই কালো জাদু করা, আমার প্রতি কালো জাদু করা, আমার সংসারে কোনো আয় উন্নতি নাই, সংসারে অসুখ বিসুখ লেগে থাকে। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের ছত্রছায়া আর স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে 37টি চক্র। প্রবাসী ও অসহায় মানুষের অর্থ হাতিয়ে রাতারাতি জীবনমান পাল্টে ফেলেছেন অনেকে। কবিরাজরা অনেক শক্তিশালী, টাকা পয়সা, এই জন্যে এলাকার মানুষ এদের বিরুদ্ধে আওয়াজ করে না। আসলে এগুলো জিনের বাচ্চা যখন তখন হাজির করা অসম্ভব, আর যারা হাজির করে তারা তো এইভাবে প্রচারণা করবে না যে আমি কবিরাজ, আমার কাছে আসো। পুলিশ তো আসেই না, জীবনেও আসে না। মাস গেলে পারে একটা মিটিং করে, মিটিং এ মাসহারা তুলে সব কবিরাজরা তুলে পুলিশের চাঁদা সুদি তারা দেয়, তারাই কইছে এসব কথা। দ্রুত আসলে বন্ধ হওয়া দরকার। তাছাড়া অনেক ছেলেপেলে এটার সাথে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আর আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সম্প্রতি প্রতারণার বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এর আগে আস্তানা ও বাড়িঘর ফেলে সটকে পড়ে কথিত জিন ও তাদের সহযোগীরা। তবে পালিয়ে গেলেও ভুক্তভোগীদের বার্তা দিয়ে কথিত জিনের বাচ্চারা জানায় তাদের ক্ষমতা ও দাম্ভিকতার কথা। কোন জেলায় মামলা করবেন আমার নামে তোকে মামলাই নেবে না, কারণ আমি ধরেন যে আমার ইনকাম নাই, এই গুরুজি যা দেয় ওখান থেকে আমি প্রতি মাসে 50 লাখ টাকা খালি দানই করি। প্রশাসনের কর্মকর্তারা জানান কথিত জিনের বাচ্চাদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে এসব বিষয়ে সচেতন হওয়া খুবই জরুরি। আইনি সহায়তা না দেওয়ার বিষয়ে প্রমাণ মিললে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রতারকের খপ্পরে যারা পরে নিশ্চয় হয়েছেন আমাদের কাছে অভিযোগ দেন, মামলা দেন। আমরা নিয়মিত মামলা নিয়ে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা প্রয়োগ করব। পাশাপাশি যারা এই ধরনের ভিডিও কন্টেন্টের প্রতারণায় পড়ে, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা এই ধরনের প্রতারণার খপ্পরে পড়তেছেন, আপনাদেরকে বলবো আসলে এরা পুরোটাই প্রতারক, এদের খপ্পরে কেউ পড়বেন না। মানুষেরও সচেতন হওয়ার দরকার আছে, কারণ কেউ একটু ভয়ভীতি দেখালো বা লোভ দেখালো, আমরা সেটাতে যদি প্রলোভিত হই বা ভীত হয়ে যাই, তাহলে এই প্রতারক চক্র সুযোগ পেয়ে যায়। যে আমাদের থানাগুলোতে অভিযোগ দিয়েছে কিন্তু ব্যবস্থা হয় না, এটা আমাকে যদি একটু জানানো হয় সুনির্দিষ্টভাবে, তাহলে আমি ব্যবস্থা নিতে হবে। আমার কাছে এরকম এখন পর্যন্ত তথ্য নেই। অলৌকিক ক্ষমতার প্রচার চালিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নেওয়া বন্ধে কঠোর ভূমিকা পালন করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। জামালপুর ও সাতক্ষীরার সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা অব্যাহত, তবে তা প্রতিরোধ করেছে বিজিবি। সাতক্ষীরায় সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে নদীপথে 15 থেকে 20 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় তা সম্ভব হয়নি। এদিকে জামালপুরের সীমান্তের আলো নিভিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা করলেও বিজিবির বাধায় পালিয়ে যায় 6 জন। এক বৃদ্ধ এখনও শূন্যরেখায় আটকে আছেন। সীমান্তে পুশিনকে কেন্দ্র করে বিএসএফ এর সাথে বিজিবির উত্তপ্ত বাক্য বিনিময়। ঘটনাটি জামালপুর বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের। ভোরে 1072 নম্বর পিলারের কাছের কাঁটাতার দিয়ে 7 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। আমরা এখানে গার্ড দিয়ে আছি, লোক আসতেছে, আমরা নিতেছি না, আমরা রিটার্ন দিতেছি, ভারত চলে যেতেছে। 24 ঘন্টা আছে, আমাদের জীবন বাঁচে থাকতে আমরা ভারতের একটা লোক বাংলাদেশে ঢুকতে দেব না। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বিএসএফ এর অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিজিবি সদস্য ও স্থানীয়রা। এই সময় পুশিন করতে আনা 6 জন ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। কলকাতা বাদাঘাট এলাকায় তার বাড়ি, কিন্তু পরিচয় পাওয়ার পরও ভারত তা ফেরত নিচ্ছে না, জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। আমরা সাধারণ জনগণ বিজিবির সাথে সহযোগিতা করে আসতে দিলাম না।
তবে শূন্য রেখায় রয়ে যায় এক বৃত্ত। এই বিষয়ে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ, তবে কোনো সুরাহা হয়নি। এদিকে সাতক্ষীরায় সুন্দরবন উপকূলীয় অঞ্চলে নদীপথে 15-20 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি। অবৈধ নাগরিক বাংলাদেশে প্রবেশ করবেন না। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। নড়াইলে পুকুরের পানিতে ডুবে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। সকালে পৌরসভার ভাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ও ওমর ফারুক সম্পর্কে আপন 2 ভাই। পরিবার জানায় সকালে খেলতে বের হয় তারা, পরে তাদের মা 2 ভাইকে খোঁজাখুঁজি করে না পেলে বাড়ির পাশেই পুকুরে খোঁজ করেন। স্থানীয়রা সেখানে বক্কর ও ফারুককে পানিতে ডুবতে থাকতে দেখে। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে নেই কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে যশোর উপশহর হাউজিং এস্টেটের 250টি পরিবারের দিন কাটছে দুর্ভোগে। সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ এবং খেলার মাঠ সহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে থাকায় ভোগান্তির পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানো হলেও স্থায়ী সমাধানে উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তবে স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাউজিং কর্তৃপক্ষ। যেখানে থাকার কথা ছিল নিরাপদ শিক্ষার পরিবেশ, সেখানেই জমেছে বৃষ্টির পানি। এর মধ্যেই প্রতিদিন বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এই চিত্র যশোর সদর উপজেলার উপশহরের ই ব্লক এলাকার। গৃহায়ন কর্তৃপক্ষের প্রকল্প এলাকা ই ব্লকের একপাশে উপশহর মাধ্যমিক বিদ্যালয়, অন্য পাশে হাউজিংয়ের সেক্টর 7, যেখানে প্রায় 250 পরিবারের বাস। গেল 1 মাস ধরে জলাবদ্ধতার দুর্ভোগে স্থানীয়রা। বিদ্যালয়ের মাঠ সহ রাস্তার পানি নিষ্কাশনে কার্যকর ব্যবস্থা না থাকায় ভোগান্তি বেড়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আর শিক্ষকরা। এভাবেই চলছে গেল কয়েক বছর। আমাদের এটা স্কুলে আমরা আগে খেলাধুলা করতাম, এখন এটা আমরা খেলাধুলা করতে পারছি না। পানি অনেক বেশি বেড়ে গেছে। ক্লাসে দুর্গন্ধ, মশা, অনেক সমস্যা হচ্ছে আমাদের। 1 মাস যাবত মাঠের মধ্যে পানি জমে আছে। আশেপাশে যে ড্রেনগুলো, এই সমস্ত ড্রেনে এখন পানি ভরা। 2008 সালে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে 6 কোটি টাকার ড্রেন নির্মাণ প্রকল্পের কার্যক্রম শুরু করে গৃহায়ন কর্তৃপক্ষ। 3.5 কোটি টাকার কাজ করার পর পালিয়ে যায় ঠিকাদার। এরপর থেকেই জলাবদ্ধতার দুর্ভোগ বাড়তে থাকে। সামান্য বৃষ্টিতেই পানি জমে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। কাজ চলমান অবস্থায় ঠিকাদার চলে গেছে, আর ঠিকাদার আর হাউজিং এর ভিতরে এই বিরোধ। হাউজিং দিয়ে বারবার বলতেছি যে আমাদের ওই রাস্তাটা ক্লিয়ার করে দাও, ড্রেনটা পরিষ্কার করে দাও। আমাদের এখানে শুধু স্কুল না, 200-র উপরে বাড়ি আছে। তবে দ্রুত সময়ের মধ্যে রাস্তা ও ড্রেনের সংস্কার কার্যক্রম পুনরায় শুরুর আশ্বাস গৃহায়ন কর্তৃপক্ষের প্রকৌশলীর। ফিল্ড অফিসার সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের উপজেলা ইউনো মহোদয়, ওনার সমন্বয়ে আমরা একটা টিম নিয়ে ভিজিট দিয়েছি। ইতিমধ্যে কাজ অলরেডি সংস্কারের কাজ শুরু হয়েছে। ড্রেন আমরা ক্লিনের কাজ শুরু হয়েছে আমার জানা মতে। উপজেলা থেকে নেসেসারি পদক্ষেপ গ্রহণ করেছে তারা সংস্কারের বিষয়ে। স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুম ঘনিয়ে এলেও সমস্যার স্থায়ী সমাধানে নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। জরুরি ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, এমন শঙ্কায় এলাকাবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।